হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ডের 6th পর্বে আমরা আছি ক্র্যাবিতে। আর আজই ক্র্যাবির লাস্ট ডে। আজ লংটেল বোটে করে গেছিলাম 4 আইল্যান্ড ট্রিপে। তার সমস্ত ডিটেলস তো থাকবেই, প্লাস থাকবে বিকেলের আওনাং বিচের সানসেট ফায়ার শোর ঝলকও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যাচ্ছি হচ্ছে 4 আইল্যান্ড ট্রিপে। আজকের ট্রিপটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ প্রত্যেকবার হচ্ছে আমি আজকে অবভিয়াসলি আমি থাইল্যান্ডে এসেছি আমার ফ্যামিলির সাথে, কিন্তু আজকে ওরা আসেনি, আমি একাই এসেছি 4 আইল্যান্ড ট্রিপ করতে। তো এবারে দেখা যাক কীরকম ট্রিপটার এক্সপিরিয়েন্স হয়। 9টার সময় এরা আমাকে অ্যাজ ইউজুয়াল হোটেল থেকে পিক আপ করে নিয়ে এখানে এসছে। পিয়ারটার নাম আমি এখনো দেখিনি, দেখে বলছি পিয়ারটার নাম কি। তো এখান থেকে এবার লংটেল বোটে করে আমরা যাব 4 আইল্যান্ড ট্রিপ সেটা করতে। আর বলতে গেলে এরকমভাবে একা বেরোনো বা একা একটা ট্রিপে আসবো বা এই ব্যাপারটা বেশ একটা অন্যরকম ফিলিং। তো ভালোই লাগছে আজকে এরকম একা এসেছি। এবার একা কতটা কি এনজয় করতে পারবো জানি না, কারণ ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথেই সবসময় এরকম এসে আমি অভ্যস্ত। বাট তাও এলাম, ওদের বাচ্চারও একটু আজকে রেস্টের দরকার ছিল, তো ওই কারণে আমি একাই এলাম। তো দেখা যাক এবার কী করতে পারি আজকে মজা এখানে। কালকের মতো আজকেও এই ভ্যান গাড়িগুলো, যেগুলোর এখানকার নাম সংথেও, আমাকে পিক আপ করে নিল হোটেল থেকে। এবার নানা হোটেল থেকে লোকজন পিক আপ করে চলল পিয়ারের উদ্দেশ্যে। এই পিয়ারটা কালকের চেয়ে একটু আলাদা। এখানে নাম রেজিস্ট্রেশন হলো। এটার নাম নোপ্রারাথারা পিয়ার। আজকের প্যাকেজে কমপ্লিমেন্টারি স্ন্যাক্সটা অ্যাডেড নয় কালকের মতো। Sawadee krab. It means hello. Sawadika. Today our company 4 island trip. We're gonna have 2 long tail boat. Every time when the boat running on the way go to the island, please put your life jacket on also, nakrab. Life jacket for safety first. And then another thing, when the boat running, please don't move to anywhere out from your seat. I mean, like, don't walk on the boat when the boat running, because long tail boat they need to be balanced by weight, you know. আমাদের গাইড আমাদের আজকের ট্রিপে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে আর বোটে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো সব বুঝিয়ে দেবার পর আমরা চললাম বোটে উঠতে। এখানে এরকম জালে জুতো দিয়ে জলের মধ্যে একটু গিয়ে তবে উঠতে হবে বোটে। ছেড়ে দিল বোট। আমাদের ফুল বোটটায় কিন্তু শুধু ইন্ডিয়ানরা ছিল আজ। আমরা আজ বুক করেছিলাম 4 আইল্যান্ড হাফ ডে ট্রিপ ইন লংটেল বোট। 900 বাট এক একজনের দাম। আমরা যেহেতু ফুকেটে ফিফি আইল্যান্ড স্পিড বোটে করেই যাবো ঠিক করেছিলাম, তাই ক্র্যাবির এই ট্রিপগুলো লংটেল বোটে করেছিলাম। আমার মনে হয়েছে ক্র্যাবি থেকে যেহেতু এই আইল্যান্ডগুলো কাছেই, তাই লংটেল বোটে করলে ফার্স্ট অ্যাডভান্টেজ জানলা থেকে অনেকটা সমুদ্র দেখতে দেখতে বেশ এনজয় করে যাওয়া যায়, আর সাথে চরম হাওয়া। আর সেকেন্ড অ্যাডভান্টেজ, এটা স্পিড বোটের চেয়ে আসতে যাওয়ায় ঝাঁকুনি একটু কম হয়, মাথা ঘোরার চান্স একটু হলেও কম। 20 মিনিট পর এসে গেলাম আজকের ফার্স্ট পয়েন্ট, বিশাল পপুলার রেইলি বিচে। তো আমি এবার এসে গেছি হচ্ছে রাইলি বিচে। রাইলি বিচের ইস্ট, ওয়েস্ট আর সাউথ তিনটে এখানে হয়। তো সাউথে হচ্ছে ফ্রাংনা কেভ সেটা দেখতে যাচ্ছি, আর রাইলি বিচের ইস্টে এরা সম্ভবত ইস্টই বললো, ইস্টে এরা নামিয়েছে। এবার ইস্ট থেকে হেঁটে হেঁটে সাউথে যেতে হবে, 10 মিনিট বললো। তো দেখি যেরকম ডিরেকশন নিশ্চয়ই মার্ক করা আছে, ডিরেকশন দেখে দেখে চলে যাবে। আজকের ওয়েদারটা একদমই মানে ক্লাউডি, একটু গ্লুমি টাইপের। এনজয়মেন্টের জন্য ভালো, গরম একটু হচ্ছে না। বাট সি কতটা ব্লু বা ক্লিয়ার দেখা যাবে সেটা ঠিক বুঝতে পারছি না। এখনও একটু হালকা মানে টার্কুইশ টাইপের ওয়াটারটা, বাট ভীষণ ব্লু যেটা থাইল্যান্ডের আর কি বিশেষত্ব, সেটা অন্তত দেখতে পাচ্ছি না আজকের জন্য। রেইলি বিচ কিন্তু ভীষণ ফেমাস, থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট বিচ। এটা কোনো আইল্যান্ড না, এটা একটা স্মল পেনিনসুলা, লাইমস্টোন ক্লিপ দিয়ে ক্র্যাবির মেন ভূখণ্ড থেকে আলাদা। এখানে আসতে গেলে কিন্তু আওনাং থেকে বোটই ভরসা।
কোনো একদিন বিকেলে শুধু রাইলি বিচেও ডিরেক্ট ঘুরে আসা যায়, ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে, 200 ভাট মতো দাম। আবার এখানে অনেক অনেক ভালো রিসর্টও আছে, চাইলে এখানে থাকতেও পারেন। হোটেলেই ফেরি সার্ভিসের ব্যবস্থা করে দেবে ফ্রম আওনাং এখানে থাকলে। এই যে এদিকে হোটেল রিসর্ট সব পরপর লাইন দিয়ে। এখানে বড় বড় ক্লিফ থাকায় এদিকে হচ্ছে রক ক্লাইম্বিং। ডিরেকশন দেখে হাঁটতে লাগলাম ফ্রাংনা কেভের দিকে। তো আমি এবার ফ্রাংনা কেভের রাস্তাটা জেনে নিয়েছি, ওদিক দিয়ে যাচ্ছি। এখানটা বেশ একটু জঙ্গল জঙ্গল ব্যাপার, আর ওইদিকে রক ক্লাইম্বিং হচ্ছে দেখলাম। একটু হাঁটতেই দেখলাম এখানকার লাইমস্টোন ক্লিফগুলো কি সুন্দর কেভ ফরমেশন করেছে। অনেকটা বড় এরিয়া এই ফ্রাংনা কেভ, বেশ দেখার মতো। সবাই ছবি তুলছে। তবে এরকম কেভ ফরমেশন কিন্তু আমাদের মেঘালয়তেও অনেক আছে। কেভ পার্টটা শেষ হতেই দেখতে পেয়ে গেলাম টার্কোয়েজ রঙের জল। এটাই রেইলির ফ্রাংনা বিচ। এই বিচ কিন্তু খুব খুব সুন্দর। একটা দিক সবুজ পাহাড়, অন্যদিকে বিচ। এদিকের ক্লিফে চলছে রক ক্লাইম্বিং। আর এই হলো ফ্রাংনা কেভের শ্রাইন। এখানে চারদিকে ছড়িয়ে রয়েছে নানা সাইজের আর শেপের ফেলিক সিম্বল, যেগুলো ফার্টিলিটি আর গুড ফরচুনের সিম্বল মনে করা হয়। লোকাল জেলেরা মনে করত এখানে ইন্ডিয়ান কোনো এক সি প্রিন্সেস বা দেবী থাকতো এই কেভে, আর সে শিবলিঙ্গ পুজো করত। সেখান থেকেই এই মিথিক্যাল স্টোরিটা প্রচার পায়, আর এই মন্দিরের কনসেপ্টটাও শুরু হয়। আর এই হলো ফ্রাংনা কেভ বিচ। এই বিচ রেইলির মেন বিচ থেকেও সুন্দর। সাদা বালি আর নীল জল, আর একটু দূরে দূরেই সমুদ্রের মাঝে জেগে উঠেছে লাইমস্টোন ক্লিফ। ব্যাপক ভিউ। এখানে কাহনা প্যার হ্যায় মুভির বেশ কিছুটা অংশের শুটিং হয়েছিল। তখন এত ভিড় ছিল না যদিও। রাইলি আর ফ্রাংনা কেভ ঘোরা শেষ। এবার আমরা আবার যাচ্ছি বোটের দিকে, লংটেল বোটটার দিকে। 12টা 10, 1 ঘন্টা টাইম ছিল এখানে। ফ্রাংনা বিচটা খুব সুন্দর। রাইলি প্রথমে ঢুকে মনে হচ্ছিল যে কি মানে সেরকম কিছু হয়তো নয়, কিন্তু তারপর ফ্রাংনার দিকটাকে যখন গেলাম, ওখানে যে লাগুন ভিউ, বিচ ভিউ, যে জায়গাটা খুব সুন্দর, মানে ভীষণই সুন্দর। চারদিকের নানা রকম এই এখানের যে ছোট ছোট পাহাড়গুলো এগুলো রয়েছে, আর রাস্তাটার মধ্যে দিয়েও বেশ লাইমস্টোন কেভের ভেতর দিয়ে একটু জঙ্গল জঙ্গল টাইপের রাস্তা, ওখান দিয়ে গেলাম। আর বিচটাতে বেশ ভালোই এনজয় করেছি, খুব সুন্দর ছিল। আর কয়েকজনকে ধরে ধরে ফটো তুলে নিয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মানে রোদ নেই। আমি ভাবছিলাম যে খুব গ্লুমি, ভিজিবিলিটির একটু প্রবলেম আছে, সেটা হয়তো আছে একটু, কিন্তু মানে ঘোরার জন্য আদর্শ। একদম গরম নেই, প্রচুর হাওয়া দিচ্ছে, মানে একদম আইডিয়াল বিচ ভ্যাকেশনের যে হাওয়াটা দেওয়া দরকার সেই হাওয়াটা দিচ্ছে। মানে এমনি আমার বাচ্চারা এলেও খুব আনন্দ করতো আমার মনে হয়, আর বউদেরও। যাই হোক, ওরা তো আজকে আসেনি, আমি ওদেরকে মিস করছি। কিছুক্ষণ বসতে না বসতেই সময় হয়ে গেল ফেরার। বোটে চেপে বসলাম। বোট এগিয়ে চলল নেক্সট আইল্যান্ডের উদ্দেশ্যে।
15-20 মিনিট বাদে এসে পৌঁছলাম পোডা আইল্যান্ড। এখানেও কিন্তু কাহনা পেয়ারের গানের শুটিং হয়েছে। আমি এবার এসে গেছি হচ্ছে পোডা আইল্যান্ডে। তো এই আইল্যান্ডটাকে দেখে তো মনে হচ্ছে বেশ ছোটোই। এবার লাঞ্চ করি, লাঞ্চে কী কী থাকে সেটা দেখাচ্ছি। আর সাথে কিন্তু আইল্যান্ডটা ছোট কিন্তু খুব সুন্দর, মানে এখানে জলের কালার বেশ ব্লু, বেশ টার্কোয়েজ, বেশ ভালো লাগছে। এবার কী কী লাঞ্চ করা যায় দেখা যাক। মেনুতে রয়েছে ভাত, পেঁপের স্যালাড, পাস্তা, নুডলস, চিকেনের থাই গ্রিন কারি আর রেড কারি। এই যে এরকম জায়গায় বসে আমাদের সার্ভ করা হয়েছিল আজকের লাঞ্চ। খাওয়ার পর আমাদের হাতে অনেকটা সময় আছে এখনো, তাই অবশ্যই এলাম বাকি আইল্যান্ডটাকে দেখতে। এখানকার সব বিচগুলোই কিন্তু সাদা বালি আর নীল জল, থাইল্যান্ডে যেটা দেখতে আসা আর কি, এক কথায় অনবদ্য। তো লোকজনকে দিয়ে হচ্ছে কিছু পিকচার তোলালাম, যার যা কাজ আর কি আমার। তো তুলিয়ে তাদেরও কিছু পিকচার তুলে দিলাম, দিয়ে এবার এখন জায়গাটাকে একটু এক্সপ্লোর করছি, কারণ আমার কাছে বেশ কিছুটা টাইম আছে। এখনো আধ ঘন্টা নয়, ওই 20 মিনিট মতো টাইম আছে। তো 20 মিনিট টাইমটা একটুখানি এই সুন্দর নীল জলটাকে দেখতে দেখতে ইউটিলাইজ করতে চাই। আর এখানে মানে এই বিচটাই বেশ ভালো লাগছে, মানে রাইলি থেকেও এখানে জলটা খুব নীল। হয়তো সবটাই ডিপেন্ড করছে সানের ওপর। এখন একটু আকাশের বেশ মাথার ওপর সূর্য উঠেছে, সেই জন্যই জলটা এত নীল লাগছে। বাট অ্যাকচুয়ালি আমি একা একা ট্রিপটা এনজয় করছি, ভালোই লাগছে। নতুন লোকজনের সাথে কথাবার্তা হচ্ছে, কে কোথা থেকে এসছে। তবে একটা অদ্ভুত ব্যাপার, আমাদের যতগুলো লোকজনকে এনেছিল দুটো বোটে ডিভাইড করেছে, তার মধ্যে একটা ফরেনার আর একটা ইন্ডিয়ান। মানে এত ইন্ডিয়ান লোক এসেছিলো, হয়তো ওদের খাবার দেওয়ার সুবিধার জন্য বা যাবতীয় কিছু হবে। তো সবাই একটুখানি প্রথমে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল যে কেন ইন্ডিয়ানদের আলাদা করা হলো। বাট এনিওয়েজ উই আর এনজয়িং। আমার তো পোডা আইল্যান্ডটা খুব ভালো লাগলো, মানে ভীষণই সুন্দর। আর মানে সব লোক এখানে হচ্ছে জলেতে খেলাধুলা করছে, তার সাথে সাঁতার কাটছে, চান করছে, প্লাস রিল্যাক্স করছে, সানবেথ করছে ফরেনাররা। তো সব মিলিয়ে একটা বেশ ব্যাপক একটা এনভায়রনমেন্ট। আর শুধু এনভায়রনমেন্ট নয়, এখানে জলের রঙও ভীষণ নীল। আমার খুব ভালো লেগেছে এই আইল্যান্ড। বাজেট বেশি থাকলে প্রাইভেট বোট ট্যুরে সকাল সকাল চলে আসুন এসব বিচে, অনেকটা ফাঁকা থাকে তখন, আরও ভালো লাগবে। চললাম নেক্সট স্টপের উদ্দেশ্যে। এখানে রয়েছে একসাথে একটারও বেশি আইল্যান্ড। এটা টাপ আইল্যান্ড, এটা চিকেন আইল্যান্ড, আর এটা মোর আইল্যান্ড। এটা একটা ট্রায়াঙ্গেল অফ আইল্যান্ড, যেটা তৈরি হয় লো টাইডের সময় আইল্যান্ডগুলোর মাঝে স্যান্ডব্যাঙ্কগুলো জেগে উঠলে। এখন টাপ আইল্যান্ড আর মোল আইল্যান্ডের মাঝে স্যান্ডব্যাঙ্কটা রয়েছে। মাঝখানে এক চিলতে সাদা বালি আর দুপাশে সমুদ্রের নীল জল আছড়ে পড়ছে। খুব খুব সুন্দর, জাস্ট ভাষা নেই। যদি ভিড়টা একটু কম থাকতো তাহলে জাস্ট জমে যেত। বিকেলের সময় গেছিলাম আমরা, তাই ভিড় কিন্তু প্রচুর ছিল। থাইল্যান্ডের এটাই বোধহয় একটা মেন সমস্যা। চলে এলাম চিকেন আইল্যান্ডের সামনে স্নর্কেলিং পয়েন্টে। আমি স্নর্কেলিং করতে না নামলেও জলের ওপর থেকেই খুব ভালোই বুঝতে পারছিলাম যে এখানে মাছ ভর্তি। ওপর থেকেই অনেক মাছ দেখতে পাচ্ছিলাম। খারাপ হয়ে যাওয়া গোপ্রোটার জন্য একটু মন খারাপ করছিল বই কি এখানে এসে। আর এই যে
এটাকে দূর থেকে দেখতে চিকেনের মতো, তাই এটার নাম চিকেন আইল্যান্ড। লাস্ট পয়েন্ট দেখে ফিরে গেছিলাম পিয়ারে। ফিরেই আবার চলে গেছিলাম আওনাং বিচে সানসেট দেখতে। বেশ সুন্দর সানসেট হলো আজ। দুদিন তো সানসেটের সময় বৃষ্টিই হচ্ছিল। আমরা বিচে বেশ কিছুক্ষণ মজা করলাম। বিচের সামনেই তখন আর্টিস্টরা রেডি হচ্ছে ফায়ার শো এর জন্য। আমরা একটু জায়গা খুঁজে বসে পড়লাম। একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর অন্যদিকে শুরু হলো আগুন নিয়ে আলোর খেলা। ফায়ার শো আর্টিস্টরা চরম দক্ষতার সাথে পারফর্ম করে চললেন এই অদ্ভুত সুন্দর ফায়ার শো। এই শো কিন্তু একদম ফ্রি। শো শেষ হওয়ার পর আপনার সামর্থ্য অনুযায়ী ডোনেশন কিন্তু করে আসা উচিত সত্যি। ডিনারে আজকে আর লোকাল ফুড না খেয়ে চলে এলাম একটা পিৎজারিয়ায়। নিলাম একটা চিকেন মার্গারিটা পিৎজা। দাম একটা 250 ভাট মতো, বাট খেতে ভালোই ছিল। বাইরে এসে নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো জুস, ওই 70-80 ভাট মতো দাম। এই কদিনে যত জুস হয় থাইল্যান্ডে সবই বোধহয় খেয়ে ফেলেছি আমরা। আজই ক্র্যাবির লাস্ট ডে ছিল, কাল চলে যাব ফুকেট। ক্র্যাবি জায়গাটা ভীষণ সুন্দর। পাটায়া বা ফুকেটের চেয়ে অনেকটাই লেড ব্যাক টাউন এটা। আরও 2-4 দিন থাকলে এখানকার টাইগার কেভ টেম্পল, এমারাল্ড পুল, এলিফ্যান্ট স্যাংচুয়ারি এগুলোও অবশ্যই দেখে নেবেন। আমরা আর ওই দিকটা এক্সপ্লোর করার সুযোগ পাইনি। টাটা সবাই, খুব জলদি ফিরবো এবার ফুকেটের গল্প নিয়ে।